চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা ভালো থাকতে চেষ্টা করেছ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসগুলোয় আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার বিভিন্ন শিক্ষণফলগুলো নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা আলোক তড়িৎ ক্রিয়া শিক্ষণফল সেটা আলোচনা করেছিলাম। 13 নম্বর শিক্ষণফল ছিল। ওখানে দেখা গিয়েছিল অতি উচ্চ কম্পাঙ্কের তাড়িৎচুম্বকীয় বিকিরণ, বিশেষ করে এক্স রে, গামা রে, এরা যখন ধাতব পদার্থের উপর আপতিত হয় তখন ধাতব পদার্থ থেকে আমরা দেখেছি ইলেকট্রন বের হয়ে এসেছে। অর্থাৎ আলোকের প্রভাবে ইলেকট্রন নির্গমনের প্রক্রিয়াটাই ছিল আলোক তড়িৎ ক্রিয়া। আজকের যে শিক্ষণফলটা হবে ঠিক এর কাছাকাছি একটা শিক্ষণফল। আমরা দেখব এক্স রে যখন সরাসরি ইলেকট্রনের উপর আঘাত করে তখন কেমন বিষয় হবে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হবে, ধরো আমরা একই সাথে দুটা বিষয় কিন্তু ধারণ করতে পারবো না, ভালোভাবে ধারণ করতে পারবো না। দুটা চিন্তা একই সাথে সুন্দরভাবে নিতে পারবো। একটা চিন্তা যদি খুব সুন্দরভাবে নেই, আরেকটা একটু কম সুন্দর হবে। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় হবে আজকের পাঠের বিষয়। তাহলে আজকের পাঠের বিষয় হবে শিক্ষণফল 14 এবং 15। 14 নম্বর শিক্ষণফল হবে কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। আর 15 নম্বর শিক্ষণফল হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করতে পারব। তাহলে কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করতে পারব কেমন? এই ধারণাটা হচ্ছে 1923 সালের ধারণা। 1923 সালে বিজ্ঞানী আর্থার হলি কম্পটন ধারণা দিয়েছেন। কেমন ধারণা? আগে মনে করা হতো এক্স-রে দিয়ে যখন ধরো হালকা কণাকে আঘাত করা হয়, তাহলে এক্স-রে যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে আপতিত এক্স-রে যে তরঙ্গ দৈর্ঘ্য এবং নির্গত এক্স-রে যে তরঙ্গ দৈর্ঘ্য তা একই হয়ে যাবে। অর্থাৎ এক্স-রে ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত এক্স-রে ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য, নির্গত এক্স-রে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য একই হবে। এটাকে বলা হয় রাদারফোর্ড বিক্ষেপণ। অর্থাৎ এখানে যদি একটা হালকা কণা, ধরো ইলেকট্রন, ওকে আঘাত করে, আমরা দেখব এর তরঙ্গ দৈর্ঘ্য সেম রয়েছে। অর্থাৎ আপতিত ফোটনের, আপতিত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যা, নির্গত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য একজাক্টলি একরকম হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা প্রাইম হবে। এটাকে বলেছি আমরা রাদারফোর্ডের বিক্ষেপণ। কিন্তু পরবর্তীতে 1923 সালে আর্থার হলি কম্পটন অনেক সূক্ষ্ম যন্ত্রপাতির সাহায্যে পর্যবেক্ষণ করে দেখলেন আসলে বিষয়টা ঠিক একরকম না। কি যে এটা হচ্ছে আপতিত এক্স রশ্মি। এখানে যদি আমরা ইলেকট্রন, যেখানে আমরা টার্গেট বলছি, লক্ষ্য ইলেকট্রন, এটা লক্ষ্য করি আমরা ফোটন
পাঠালাম। আমরা দেখব এর তরঙ্গ দৈর্ঘ্য অনেকখানি বেড়ে যাবে। এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। বিক্ষিপ্ত ফোটন যদি ফাই কোণে চলে যায়, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ল্যামডা আপতিত এক্স রশ্মি, আর বিক্ষিপ্ত ফোটন বা বিক্ষিপ্ত এক্স রশ্মি যদি আমরা বলি, তরঙ্গ দৈর্ঘ্য এটার অনেকখানি বেশি মনে হচ্ছে। যদি কম্পাঙ্ক হিসাব করি আমরা দেখব আপতিত এক্স রশ্মির কম্পাঙ্ক যা নির্গত বা বিক্ষিপ্ত এক্স রশ্মির কম্পাঙ্ক কমে যাবে। বিষয়টা কেন হবে? কারণ যে আপতিত এক্স রশ্মি বা ফোটন যখন ইলেকট্রনকে আঘাত করে, তখন এখানে ইলেকট্রনের গতিশক্তি, এক্স রের গতিশক্তি ইলেকট্রনকে প্রদান করা হয়। অর্থাৎ তাহলে যার জন্য এক্স রের গতিশক্তি কমে যাবে আর ইলেকট্রনের গতিশক্তি বেড়ে যাবে। এখানে ভরবেগের সংরক্ষণ এবং গতিশক্তির সংরক্ষণ এই দুইটা নীতি প্রয়োগ করে আর্থারুডি কম্পটন দেখালেন যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা মানে বিক্ষিপ্ত এক্স রশ্মি এবং আপতিত এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এটা যদি ডেল ল্যামডা হয়, এটা সমান হবে h বাই m নট c ইন্টু 1 মাইনাস cos phi, h বাই m নট c ইন্টু 1 মাইনাস cos phi, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আমরা আগেই ব্যবহার করেছি। h সমান 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। m হচ্ছে ইলেকট্রনের স্থির ভর, c হচ্ছে আলোকের বেগ, আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, m নট 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, আর phi হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য তার প্রস্থ। এই সম্পর্কটাকেই আমরা কম্পটন ক্রিয়ার গাণিতিক সমীকরণ বলবো। তাহলে কম্পটন ক্রিয়াটা আসলে কি, যেটা বিজ্ঞানী কম্পটন লক্ষ্য করেছিলেন। বিজ্ঞানী কম্পটন লক্ষ্য করেছিলেন, কি লক্ষ্য করেছিলেন? যে এক্স রে দিয়ে যদি আমরা হালকা কণা ইলেকট্রনকে, অ্যালুমিনিয়ামকে, কার্বন বা গ্রাফাইটকে আঘাত করি, তাহলে দেখব যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে নির্গত ফোটন বা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি ডেল ল্যামডা হয়, তাহলে এটা হচ্ছে h বাই m নট c ইন্টু 1 মাইনাস cos phi। তাহলে কম্পটন ক্রিয়াটা কি, যেটা বিজ্ঞানী কম্পটন লক্ষ্য করেছিলেন, যে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হয়েছে। এখন আমরা একটু লক্ষ্য করি যে ফাইটা হচ্ছে বিক্ষেপণ কোণ। যখন ফাইয়ের মানটা, বিক্ষেপণ কোণ ফাইয়ের মানটা যত বেশি হচ্ছে, আমরা দেখছি ডেল ল্যামডার মানটা তত বাড়ছে। কেন? ফাই কিন্তু কোসাইনের সাথে সম্পর্কিত, এবং কোসাইনের মান, ফাইয়ের মান যত কম কোসাইনের মান তত বেশি হবে। কোসাইনের মান যত বেশি হওয়ার পার্থক্যটা তত বেশি হয়ে যাবে। পার্থক্য তত বেশি হলে ডেল ল্যামডার মানটা ঠিক এইভাবে কমে যাচ্ছে এরকম। অর্থাৎ ফাইয়ের মানটা যত বাড়বে তত কিন্তু ডেল ল্যামডা বাড়বে, আর ফাইয়ের মান যত কমবে ডেল ল্যামডা তত কমে যাবে। এটা হচ্ছে কথা। তাহলে ফাই বাড়ছে মানে ডেল ল্যামডা বাড়ছে, ডেল ল্যামডা বাড়ছে মানে কি ল্যামডা প্রাইম ল্যামডা থেকে বড় হয়ে যাচ্ছে। এখন আমরা ফাইয়ের যদি তিনটা মান নেই, এখন দেখো তো ফাই হচ্ছে, যখন আমরা ফাই 0 নেব, ফাই যখন 0 নিচ্ছি, তখন cos 0 1, তাহলে ডেল ল্যামডা হয়ে যাচ্ছে 0 মানে 1 মাইনাস 1 0, তখন ল্যামডা প্রাইম ইকুয়াল টু হয়ে যাচ্ছে ল্যামডা। আপতিত এবং নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এক হয়ে যাচ্ছে। আর যখন phi is equal to আমরা নিচ্ছি, phi is equal to আমরা নিচ্ছি 90 ডিগ্রি, তখন ডেল ল্যামডা হয়ে যাচ্ছে h বাই m0 c কে আমরা বলেছি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, h বাই m0 c কে আমরা বলছি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা c কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, যার মান হচ্ছে 2.426
2.426 into 10 to the power minus 12 মিটার অথবা 0.02426 অ্যাংস্ট্রম কম্পন তরঙ্গদৈর্ঘ্য। বিজ্ঞানী কম্পনের নাম অনুসারে এটাকে কম্পন তরঙ্গদৈর্ঘ্য বলা হয়। তাহলে যখন ডেল ল্যামডা 590 নিচ্ছি, ডেল ল্যামডা হয়ে যাচ্ছে h/m0c মানে হচ্ছে ল্যামডা সি, কম্পন তরঙ্গদৈর্ঘ্যের সমান হয়ে যাচ্ছে। কেন? কারণ 590 cos 90 0 মানে h/m0c কম্পন তরঙ্গদৈর্ঘ্য। আবার 5 বাড়িয়ে বাড়িয়ে যখন আমরা 180 ডিগ্রি করি, cos 180 এর মান হয়ে যাচ্ছে -1 মানে +1, কারণ ডেল ল্যামডা হয়ে যাচ্ছে 2 ল্যামডা সি। এটা অনুধাবনের প্রশ্নে আমাদের মনে রাখতে হবে। তাহলে কম্পন ক্রিয়া থেকে কিন্তু এই ধারণাগুলো আমরা পেতে পারি। এটা আমরা গাণিতিক সমস্যা নিচ্ছি। (0.04 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে এক্স রশ্মি একটি নিশ্চল ইলেকট্রনকে আঘাত করলে বিক্ষিপ্ত ফোটনের বিক্ষিপ্ত এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ব্যয় করে। এখানে কি কি উপাত্তগুলো দেয়া আছে আমরা জানি। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। ইলেকট্রনের স্থির ভর 9.1 into 10 to the power minus 31 কেজি। আলোকের বেগ c3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। বিক্ষেপণ কোণ ফাই, ইলেকট্রনকে 60 ডিগ্রি কোণে আঘাত করলে ফাই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা যদি এই সমীকরণটা এখানে প্রয়োগ করি, আমরা দেখব যে ল্যামডা প্রাইম সমান ল্যামডা প্লাস h/m0c into 1 minus cos phi। ল্যামডা 0.04 অ্যাংস্ট্রম, ল্যামডা হচ্ছে 0.04 অ্যাংস্ট্রম মানে 0.04 into 10 to the power minus 10 মিটার। 0.04 into 10 to the power minus 10 plus 6.63 into 10 to the power minus 34, 9.1 into 10 to the power minus 31, 3 into 10 to the power 8, 1 minus cos 60 degree, টোটাল একটা হয়ে যাবে মিটার। এটার মান হয়ে যাবে 0.4123 0.4123 into 10 to the power minus 10 মিটার, 0.4123 অ্যাংস্ট্রম। তাহলে যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ছিল 0.04 অ্যাংস্ট্রম, এটা হয়ে গেল 0.4123, বেড়ে গেল কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল। এই হচ্ছে কম্পন ক্রিয়ার মূল কথা। তারপরে আমরা আমাদের একদম পরবর্তী যে শিকনফল এবং এই অধ্যায়ের শেষ যে শিকনফল, সেটা হচ্ছে অনিশ্চয়তা নীতির কথা বলবো। অনিশ্চয়তা, জীবনই তো অনিশ্চিত, সবকিছু অনিশ্চিত। করোনায় জীবন যে যে অবস্থাটার মধ্যে আসছে, স্থান কাল ঘটনা পুরো বিষয়গুলোই কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। যার জন্য এটা নিয়ে কাজ করেছেন বিজ্ঞানী হাইজেনবার্গ, জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গ। 15 নম্বর শিকনফল হাইজেনবার্গ। জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গ, ভেরনার কার্ল হাইজেনবার্গ, ভালো নাম হচ্ছে ভেরনার কার্ল হাইজেনবার্গ। উনি 1927 সালে এই অনিশ্চয়তার মধ্যে এটা নিশ্চয়তার সূত্র দিয়েছেন। অর্থাৎ আমরা একটা ইলেকট্রন নিয়ে যখন ইলেকট্রন মানে সূক্ষ্ম কণা নিয়ে যখন কাজ করছি, তার অবস্থান এবং ভরবেগ জানতে চাই।
এর আগে ধারণা করা হয়েছিল যে দুটা বিষয় আমরা ভালোভাবে পরিমাপ করতে পারবো, কিন্তু উনি যে ধারণা দিয়েছেন, উনি বললেন যে যদি আমরা কোনো কণার আমরা অবস্থানটা যদি ভালোভাবে জানি, অনিশ্চয়তা অবস্থানের অনিশ্চয়তা যদি ভালোভাবে জানি, তাহলে ভরবেগের অনিশ্চয়তা ভালোভাবে জানতে পারবো না। আবার ভরবেগের অনিশ্চয়তা যদি ভালোভাবে জানি, অবস্থানের অনিশ্চয়তা ভালোভাবে কিন্তু জানতে পারবো না। মানে অ্যাট দ্য সেম টাইম দুটা বিষয় কিন্তু ভালোভাবে আমরা পরিমাপ করতে পারবো না। এটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মূল কথা। এবং সূত্রটাই দ্বিতীয়টাই হলো কি, যে অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার যে গুণফল, যদি অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স হয়, যদি ভরবেগের অনিশ্চয়তা ডেল পি হয়, এটা তাহলে ডেল এক্স এবং ডেল পির গুণফল গ্রেটার অর ইকুয়াল এ স্কয়ার বাই 2 হবে। এই স্কয়ার হচ্ছে এইচ বাই 2 পাই, যার মান 1.055 into 10 to the power minus 34 joule second। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তাহলে ডেল এক্স এর মান কি হবে, a স্কয়ার বাই 2 ইনটু ডেল পি, বা ডেল পির মান কি হবে, a স্কয়ার বাই 2 ইনটু ডেল এক্স। যে কোনো একটা আমরা ভালোভাবে মাপতে পারবো, অন্যটা আমরা ভালোভাবে মাপতে পারবো না। ঠিক এই অনিশ্চয়তা নীতির উপর ভিত্তি করে কিন্তু শক্তি এবং সময়ের ভরবেগের অনিশ্চয়তাকে এভাবে দেখা যাবে a স্কয়ার বাই 2। একইভাবে কৌণিক ভরবেগ এবং কোণের অনিশ্চয়তা, কৌণিক অবস্থানের অনিশ্চয়তাও কিন্তু লেখা যাবে। তার এই যে অনিশ্চয়তা নীতি, এই অনিশ্চয়তা নীতি থেকে কিন্তু আমরা সূক্ষ্ম কৌশল, যেখানে কোয়ান্টাম বলবিদ্যা প্রয়োগ করা হয়, সেখানে কিন্তু আমরা অনেক কাজ করে ফেলতে পারবো। এবং অনিশ্চয়তা নীতি থেকে কিন্তু দেখাতে পারবো আমরা যে নিউক্লিয়াস মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। অনিশ্চয়তা নীতি থেকে এটা সুন্দরভাবেই দেখে ফেলা যায়। আমরা একটা সহজ গাণিতিক সমস্যা করে ফেলি। তবে একটা জোট অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা (0.2 অ্যাংস্ট্রম পাওয়া গেল। ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা বের করা। তাহলে আমরা জানি ডেল এক্স ডেল পি ইকুয়াল নিলাম আমরা এস কাটন এইচ বাই 4 পাই, বা ডেল পি সমান এইচ বাই ডেল এক্স ইন্টু 4 পাই, 6.63 into 10 to the power minus 34, del x 0.02 angstrom, del x হচ্ছে 0.2 angstrom, 0.2 into 10 inverse 10 meter। h এর মান আমরা জানি 6.63 into 10 to the power minus 34 joule second। তাহলে del x এর মান 0.2 into 10 to the power minus 10, 4 পাই রেখে দিলাম আমরা। এটা হয়ে যাবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সহজে আমরা ক্যালকুলেট করে দেখবো এটা মানে 2.64 into 10 to the power minus 24 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে আজকে আমরা দুটো শিখনফল নিয়ে কথা বলেছি এবং এই অধ্যায়ের শেষ জায়গায় চলে আসছি। শিখনফল 14 এবং 15 কম্পিউটারকে আর ব্যাখ্যা করেছি আমরা। তার আলোচনা শেষে আমরা তার একটা গাণিতিক সমস্যা করেছি। তারপরে আমরা অনিশ্চয়তা নীতি নিয়ে কথা বলেছি, যেটা বিজ্ঞানী হাইসেনবার্গ 1927 সালে দিয়েছেন, জার্মান বিজ্ঞানী, এবং এটার উপর ভিত্তি করে যে সূত্রটা দিয়েছেন সেটা করেছি, একটা গাণিতিক সমস্যা করেছি।
তাহলে এই চ্যাপ্টারে 15টা শিখন ফল, বা এই অধ্যায়ে আমরা 15টা শিখন ফল আলোচনা করেছি। একটা বড় চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বলেছে, এখানে 15টা শিখন ফল। তাহলে তোমরা প্রতিটা শিখন ফলের নিয়ে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ দক্ষতার বিভিন্ন প্রশ্নগুলা তোমরা পড়বে, বিভিন্ন বই থেকে তোমরা দেখবে। অনলাইন যে ক্লাস চলছে এর মধ্যেই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ক্লাসের পুরোটা দিয়ে দেওয়া সম্ভব নয়, আলোচনা করা সম্ভব নয়। তোমরা এর মধ্যে থেকেই বিভিন্ন বই, তারপর অনলাইনে যে সুযোগটা আরো অনলাইনে বিভিন্ন ক্লাসও তোমরা নিতে পারো, নিয়ে তোমরা নিজেদের প্রস্তুত করে ফেলো। তোমরা সবাই ভালো থেকো।